দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তাহেরা খাতুন অনলাইন ভিত্তিক ক্লাস তোমাদেরকে 27 তারিখে ক্লাস করেছিলাম। তৃতীয় অধ্যায়ের কোষ বিভাজন। সেখানে বলেছিলাম এককোষী জীবেরও যেভাবে কোষ বিভাজন হয়, বহুকোষী জীবেরও এভাবে কোষ বিভাজন হয়। দেহ বৃদ্ধি ঘটে, জনন কোষ সৃষ্টি করে। তোমাদেরকে একটা কোষ বিভাজন এবং তার প্রকারভেদ পড়িয়েছিলাম। মাইটোসিসের পর্যায়ে 5টা ধাপ পড়িয়েছিলাম: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং তোমাদেরকে একটা কাজও দিয়েছিলাম। বলেছিলাম কোষ বিভাজনকালে ক্রোমোজোমের নানা রকম পরিবর্তন দেখা যায়। চিহ্নিত চিত্রের সাহায্যে এই পরিবর্তনের সবগুলা ধাপ ধারাবাহিকভাবে উপস্থাপন করো। আশা করি তোমরা এগুলা পড়েছো এবং HW করেছো। মাদ্রাসা খুললে আমি সেগুলা দেখব। আজ তোমাদের আমি পড়াবো মাইটোসিসের গুরুত্ব এবং মিওসিস। জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। মাইটোসিস যে তোমরা জানো, জীবদেহে কোষ বিভাজন, দেহ কোষ বিভাজন মাইটোসিসে গুরুত্ব অপরিসীম। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটা কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। সব বহুকোষী জীবই জাইগোট নামক একটা কোষ থেকে জীবন শুরু করে। একটা কোষই বারবার মিউটিসিসের বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণজীবে পরিণত হয়, যে 5টা ধাপ অতিক্রম করে আবার পুনরায় 5টা ধাপ অতিক্রম করে। এভাবে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। এই একটা কোষই বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণজীবে পরিণত হয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে 1টা থেকে 2টা, 2টো থেকে 4টা, 4টা থেকে 8টা, এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে একটা কোষ থেকে সম্পূর্ণ একটা জীব 30 ট্রিলিয়ন কোষে পরিণত হয়ে একটা বড়, যেমন মানুষের আকার ধারণ করে। তাইলে বুঝে দেখো কত লম্বা সময় প্রয়োজন। কিন্তু সেটা সত্যি নয়। যদি বৃদ্ধির জন্য দরকারি পুষ্টির সরবরাহ অক্ষুণ্ণ থাকে, সবগুলো কোষই বিভাজনক্ষম হয়। এবং প্রতিটা বিভাজনে যদি 1 দিন করে সময় লাগে বলে ধরে নেই, তবে মাত্র 40-50 দিনের মাথায় মানবদেহের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হয়ে যাবে। মাইটোসিস তৈরি অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ একই রকম থাকায় জীবের দেহের বৃদ্ধি সুশৃঙ্খলভাবে হতে পারে। মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয় এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য। কিছু কিছু জীবকোষ আছে যাদের আয়ুকাল নির্দিষ্ট। এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে এদের পূরণ ঘটে। মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। তবে অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার, এমনকি ক্যান্সার সৃষ্টিতেও কারণ হতে পারে। টিউমার, ক্যান্সার এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। অনেক সময় শরীরের মধ্যে দেখা যায় হঠাৎ একটা অঙ্গ বৃদ্ধি পেয়েছে, ওগুলোকে আমরা টিউমার বলি। এই টিউমার সঠিক সময়ে চিকিৎসা করতে না পারলে বড় ক্যান্সার আকারে পরিণত হয়ে যায়। এগুলো অস্বাভাবিক কোষ বিভাজনের ফলেই হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় 1টা থেকে 2টা, 2টো থেকে 4টা, এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু কোষ বিভাজন প্রকৃতি নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। এর ফলে টিউমার সৃষ্টি হয় এবং প্রাণঘাতী টিউমারকেই ক্যান্সার বলে। ক্যান্সার কোষে এই নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনেরই ফল। গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু, কেমিক্যাল এবং তেজস্ক্রিয়তা ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। সহস্রাধিক জিনকে ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসাবে শনাক্ত করা হয়েছে। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, হিউম্যান পেপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামের 2টা জিন এমন কিছু প্রোটিন সৃষ্টি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অণুসমূহকে স্থানচ্যুত করে। এর ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং সৃষ্টি হয় জরায়ুমুখের টিউমার। অনেক সময় এই 2টা জিন পোষক কোষের জিনের সাথে একত্রিত হয়ে
যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুগুলোর কাজ বন্ধ করে দেয়, সৃষ্টি হয় ক্যান্সার কোষ কিংবা ক্যান্সার। এখন দেখেছো মিয়োসিসের গুরুত্ব কত বেশি। অনেক ধরনের ক্যান্সার আছে, সেগুলো সবই কম বেশি মারাত্মক রোগ। লিভার, ফুসফুস, মস্তিষ্ক, স্তন, ত্বক এবং কোলন এবং জরায়ু অর্থাৎ দেহের প্রায় সকল অঙ্গেই ক্যান্সার হতে পারে। তাইলে তোমরা মিয়োসিসের উপকারিতা এবং অপকারিতা দুইটাই ভালো করে পড়বে। এখন দেখো মিয়োসিসটা হয় জনন কোষে। মিয়োসিস বিভাজনের এক চক্র, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। প্রথমবার নিউক্লিয়াসের ক্রোমোজোম, দেখো এখানে নিউক্লিয়াসের ক্রোমোজোম 4টা আছে, এখানে অর্ধেক হয়ে যায়, এখানে 2টা, এখানে 2টা। দ্বিতীয় বিভাজন সমবিভাজন। এই বিভাজন মাতৃকোষে যে 2টা নিউক্লিয়াস পাওয়া যায়, দ্বিতীয়বার তার প্রতিটি আবার 2টা কোষে বিভাজিত হয়, এই 2টা। এবার অবশ্য ক্রোমোজোমের সংখ্যা এবং পরিমাণ সামান্য থাকে, তাই সব মিলিয়ে চূড়ান্ত ফল হলো মিয়োসিস বিভাজনে একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ পাওয়া যায়, যেগুলোর প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। কাজেই ডিএনএর পরিমাণও হয় প্রায় অর্ধেক। তাই মিয়োসিসের আরেক নাম হলো হ্রাসমূলক বিভাজন। মিয়োসিসের বিভাজন সম্বন্ধে ধারণা। জনন মাতৃকোষের এখানে 2টা হয়েছে, এখানে 2টা হয়েছে, উপর থেকে দেখো 2টা হয়েছে, আবার 2টা অর্ধেক হয়ে গেছে। এভাবে প্রথম বিভাজনের হ্রাস বিভাজন হয়েছে, দ্বিতীয় বিভাজনও সমবিভাজন হয়েছে। প্রশ্ন হচ্ছে মিয়োসিস কেন হয়? মাইটোসিস কোষ বিভাজনের অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। বৃদ্ধি এবং অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন হয়। যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যক দেহকোষের সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষে ক্রোমোজোমের সংখ্যা জীবটির দেহকোষের দ্বিগুণ হয়ে যাবে। মনে করো একটা জীবের দেহকোষ এবং জনন কোষ ক্রোমোজোমের সংখ্যা 4, পুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্টি জাইগোট ক্রোমোজোমের সংখ্যা দাঁড়াবে 8 এবং নতুন জীবটার প্রতিটি কোষে ক্রোমোজোমের সংখ্যা হবে 8, যা মাতৃজীবের কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ। যদি প্রতিটি জীবের জীবনচক্র এভাবে চলতে থাকে, তাহলে প্রতি চক্রে যৌন জননের ফলে ক্রোমোজোমের সংখ্যা বারবার দ্বিগুণ হতে থাকবে। আমরা জানি ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। কাজেই ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন ঘটে যাবে। যেহেতু পুং ও স্ত্রী জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক, তাই জীবের যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলন হয়ে জাইগোটে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যাবে। এভাবে জীবের ক্রোমোজোম সংখ্যা বংশ পরস্পর একই থাকে। জননকোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে, তখন কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যা, সেই অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। যেমন 2টা থেকে অর্ধেক হয়েছে, N 2N ছিল জনন মাতৃকোষে, 2N ছিল, ওগুলা NN হয়েছে। হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, তখন সেই অবস্থাকে ডিপ্লয়েড বলে। এখানে পুরুষ এবং স্ত্রীর NN মিলে আবার 2N হয়েছে। তাইলে ডিপ্লয়েড, তোমরা যে দেখছো লালগুলা, সেগুলো ডিপ্লয়েড। আর ডিম্বাণু আর শুক্রাণু NN করে হয়েছে, এগুলো হ্যাপ্লয়েড। মিয়োসিস কোষ বিভাজন হয় বলে প্রতিটা প্রজাতির বৈশিষ্ট্য পরস্পরায় টিকে থাকতে পারে। মিয়োসিস প্রধানত জীবের জনন কোষ ও গ্যামেট সৃষ্টির সময় নতুন জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বাণুকের মধ্যে উন্নত প্রাণীদেহের শুক্রাশয়ে এবং ডিম্বাশয়ের মধ্যে মিয়োসিস ঘটে। মাছ ও ফান জাতীয় উদ্ভিদদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, তখন জাইগোটে এই ধরনের বিভাজন ঘটে। মিয়োসিস বিভাজনের সময় একটা কোষ পরপর 2বার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে প্রথম মিয়োটিক বিভাজন বা মিয়োসিস 1, দ্বিতীয় বিভাজনকে দ্বিতীয় মিয়োটিক বিভাজন বা মিয়োসিস 2 বলা হয়। প্রথম বিভাজনের সময় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যায় অর্ধেকে পরিণত হয়। দ্বিতীয় বিভাজনটা মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। বাস্তবে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব করতে পারে। যেমন ব্যাঙের একটা প্রজাতি জেনোফাস ট্রপিকিলাস এর সম্পূর্ণ ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে জেনোফাস লিভস প্রজাতির উৎপত্তি ঘটেছে।
প্রাণটি রাজ্যের বিভিন্ন সদস্যের যেমন আলু দেহকোষ জননকোষ নয়। এই প্রক্রিয়া একটা স্বাভাবিক ঘটনা। অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য উদ্ভিদের এই জাত বেছে নেই, এমনকি সেরকম জাত পরিকল্পিতভাবে সৃষ্টি করি, কারণ তা আকারে তুলনামূলকভাবে বড় হয়। এসব জাত খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অধিকতর সহায়ক। ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করা ছাড়াও জিনগত বৈচিত্র্য বজায় রাখা মিউসিসের একই রকম গুরুত্বপূর্ণ একটা অবদান। যৌন জনন করে এমন সকল জীবে মিউসিসের মাধ্যমে একইভাবে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে। কোনো প্রজাতির টিকে থাকা বা না থাকা মূলত নির্ভর করে তার সদস্য জীবদের মধ্যে কতটা বৈচিত্র্য আছে তার উপর। পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল। সেই সব প্রজাতি টিকে থাকে যাদের অন্তত কিছু সদস্যের মধ্যে সেই পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো বৈশিষ্ট্য রয়েছে। যদি কোনো প্রজাতির জীবদের মধ্যে বৈচিত্র্য কম থাকে, তাহলে নতুন কোনো পরিবেশ খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকার সম্ভাবনাও হবে কম। ফলে হয়তো পুরো প্রজাতিটাই বিলুপ্ত হয়ে যাবে। আর যদি কোনো প্রজাতির জীবদেহের মধ্যে বৈচিত্র্য বেশি থাকে, তাহলে নতুন কোনো পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারো না কারো মধ্যে থাকার সম্ভাবনাও হবে বেশি। তখন যদি বড় কোনো বিপদও আসে, তবুও তার অন্তত কিছু সদস্য বেঁচে যাবে। তাই মিউসিসে কোনো জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতির টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। জীবের টিকে থাকার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয় বলেই মিউসিস বিভাজন বিবর্তিত হয়ে জীবজগতে নিজের স্থান করে নিয়েছে। এখন তোমরা এখানে প্রশ্ন আছে, এই চিত্রের কোষ বিভাজনে মাতৃকোষ ও নতুন সৃষ্টিকোষ সমাগম, এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা করবে। আর এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, মাইটোসিস কোথায় ঘটে? মিউসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন? বুঝিয়ে লিখো। উদ্দীপকের বি ধাপটিতে কী ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবে কী সমস্যা হতে পারে বিশ্লেষণ করো। এই সৃজনশীল প্রশ্নটা তোমরা খাতায় HW করবে। বহু নির্বাচনী প্রশ্নগুলোও তুলে ফেলবে, সৃজনশীল প্রশ্নটাও HW করে ভালো করে শিখে আসবে। আগামী ক্লাসে তোমাদেরকে আমি এই পড়াগুলো ধরবো। আসসালামু আলাইকুম, এই বলে আমার ক্লাস শেষ করছি।